লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। যারা রাতের বেলায় গোপনে রাজনৈতিক কর্মী, ছাত্র, মানুষকে হত্যা করে তাদের সঙ্গে ডাকাতদের কোনো পার্থক্য নেই। সেনাবাহিনীকে অ্যান্টি স্মাগলিং অপারেশনের জন্য তলব করা হয়। ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চোরাচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে জনগণের লাশের ওপর। অসাংবিধানিক গোপন রাজনীতি অত্যাবশ্যকীয় হয়ে ওঠে। শেখ মুজিব এবং আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করে, ফলে গোপন রাজনীতি একমাত্র বিকল্প হয়ে ওঠে। 1973 সালে জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হলো আওয়ামী লীগ, কিন্তু দেশের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সার্বিক অবস্থার অবনতির গতি দ্রুততর হয়ে উঠল মাত্র। মরিয়া হয়ে উঠলেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রচেষ্টায়। সরকারি দলের লক্ষ্যহীনতা এবং নৈরাজ্যিক কার্যকলাপের মুখে বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিরোধী দলগুলি এবং সামগ্রিকভাবে নিয়মতান্ত্রিক রাজনীতি নিক্ষিপ্ত হলো এক সংকটময় পরিস্থিতির মধ্যে। নিয়মতান্ত্রিক রাজনীতি শাসিত যে কোনো দেশেই কোনো বিশেষ একটি দলের দেশের শাসনতন্ত্রকে দলীয় সম্পদ মনে করে না। সেখানে গণতন্ত্রের প্রতি অনুগত 2 বা ততোধিক রাজনৈতিক দল থাকে। ক্ষমতার হাতবদল হয় সে সমস্ত দলগুলোর মধ্যেই। জাতীয় স্বার্থের মৌলিক বিষয়ের প্রশ্নে তারা একে অপরের সহযোগিতা করে থাকে। এই সহযোগিতার ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয়। বাংলাদেশ যেখানে সরকার নিজের স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থকে এক করে দেখেছে, সেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশ মোটেও সম্ভব নয়। বিরোধী দলগুলো অনৈক্য এবং অন্যান্য কারণে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসাবে গড়ে উঠতে পারছে না। তাদের উপর নিষ্পেষণ চালিয়ে আওয়ামী লীগ দেশব্যাপী যে পরিস্থিতি সৃষ্টি করেছে, সেখানে বিরোধী দলগুলো ভবিষ্যতে কখনো পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে পারবে কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই প্রক্রিয়া আওয়ামী লীগকেও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হতে দেবে না। যেভাবে সরকারি দল আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে নিয়মতান্ত্রিক রাজনীতির সব নীতি বিসর্জন দিয়ে নিজেদের আখের গোছাতে উঠে পড়ে লেগেছে, তাতে অদূর ভবিষ্যতেই দেশে প্রতিষ্ঠিত হবে স্বৈরাচার। স্বৈরাচার যখন খোলা নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশের সব দরজা বন্ধ করে দেয়, তখনই স্বৈরশাসনের বিরুদ্ধে রাজনৈতিক গোপন তৎপরতা। রাজনীতিতে বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি। রাজনৈতিক বিরোধিতা রূপ নেয় সশস্ত্র সংগ্রামের। 1973 সালের 11 নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে শেখ মুজিবের ভাষণ এর বড় প্রমাণ। তিনি ওই ভাষণে বলেন, যারা রাতের বেলায় গোপনে রাজনৈতিক কর্মী, ছাত্র, মানুষকে হত্যা করে তাদের সঙ্গে ডাকাতদের কোনো পার্থক্য নেই। কেউ যদি নিরীহ জনসাধারণকে হত্যা করতে পারে, তাহলে আমাদেরও তাদের গুলি করে হত্যা করার অধিকার আছে। বঙ্গবার্তা 12 নভেম্বর 1973। ইতিহাসে লিখন যে রাষ্ট্র ও সরকার প্রধান অস্ত্রের জোরে বিরোধীদের শায়েস্তা করার চেষ্টা করেছেন, তার পতনও ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রের মুখেই। ওই একই দিন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা ভাসানী রাজশাহীর এক জনসভায় বলেন, সরকার যেভাবে বিরোধী দলীয় কর্মী হত্যা শুরু করেছে, তার ফলে এদেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ হতে চলেছে। এ অবস্থা চলতে থাকলে কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না। দমন নীতি এবং মানুষকে হত্যা করে দেশ শাসন করা যায় না। আইয়ুব খান, ইয়াহিয়া খানের পতন হয়েছে অতীতে। এ ধরনের দমন নীতিতে চলতে থাকলে এ সরকারের পতনও অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে শিক্ষা নাও, নিয়মতান্ত্রিক রাজনীতি এবং বিরোধী দল ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার বেঁচে থাকতে পারে না। 12 নভেম্বর 1973। রাজনৈতিক কর্মী নিধনের ব্যাপারে জাসদের বক্তব্য ছিল একই রকম। সরকার এবং বিরোধী পক্ষের বক্তব্য থেকে যে জিনিসটা স্পষ্ট হয়, তা হলো আজকের বাংলাদেশ নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবেশে আছে। সেটা কেউ স্বীকার করছেন না। উভয় পক্ষে একমত যে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়মতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও নিয়মনীতিক রাজনীতিকে রাষ্ট্র ও পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্যের 2টি বিষয় এখানে বিশেষভাবে প্রাণিধানযোগ্য। প্রথমত, তিনি বিরোধী দলীয় কর্মীদের ডাকাত বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত, যে সে সমস্ত ডাকাতদের গুলি করে হত্যা করার অধিকারও রয়েছে বলে দাবি করেছেন। বিরোধী কর্মীদের চোর, ডাকাত, দেশদ্রোহী, ক্রিমিনাল আখ্যা দেওয়ায় রেওয়াজ রয়েছে 1947 সাল থেকে শুরু হয়েছিল। 1950 সালে নুরুল আমিন বিরোধী দলের নেতৃবৃন্দকে ডাকাত দলের সর্দার বলে আখ্যায়িত করেছিলেন। রাজশাহীর ছাপড়া ওয়ার্ডে নাচল বিদ্রোহের রাজবন্দীদের গুলি করে মারা এবং ইলা মিত্রকে পুলিশ কর্তৃক ধর্ষণকেও সরকার তাদের গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেছিলেন।
1970 সালে যখন রাজবন্দীদের মুক্তির জোর দাবি উঠেছে পূর্ব পাকিস্তানে, তখন স্বৈরাচারী ইয়াহিয়া খানও পূর্ব পাকিস্তানের সব রাজনীতিবিদদের ক্রিমিনাল আখ্যায়িত করেছিলেন এবং তাদের মুক্তির দাবি নাকচ করে দিয়েছিলেন। পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ প্রমাণ করেছে নুরুল আমিন এবং ইয়াহিয়া খানের দোসররাই ছিল প্রকৃত ক্রিমিনাল। বিরোধী পক্ষের চোর, ডাকাত ইত্যাদি বলে হেয় প্রতিপন্ন করার চেষ্টার ফল কি দাঁড়ায় সেটা বর্তমানে প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয়। পাকিস্তানের রাজনীতিতে এ বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে প্রচুর, কিন্তু দীর্ঘদিনের সেই শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে দেশের প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমানের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে চোর ডাকাত আখ্যা দিয়ে দেশের গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পথ যে সুগম করছেন সেটা বলা বাহুল্য। বর্তমানে দেশে যে রাজনৈতিক, অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতি বিরাজমান, সে অবস্থায় সরকার এবং বিরোধী দলসমূহের যে দাবি করছে তাতে নিয়মতান্ত্রিক রাজনীতির অবক্ষয় অবধারিত। সেনাবাহিনীকে অ্যান্টি স্মাগলিং অপারেশনের জন্য তলব করা হয়। 1972-এর নির্বাচনের প্রাক্কালে চরম দুর্নীতি এবং ব্যাপক চোরাচালানের ফলে রিলিফ অপারেশনে বিপর্যয় দেখা যায়। ফলে সরকার অবস্থা সামাল দিতে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করতে বাধ্য হয়। সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে চোরাচালান বন্ধ করার দায়িত্ব গ্রহণ করেন। তাদের আন্তরিকতা অল্প সময়ের মধ্যেই জনগণের মনে আশার সঞ্চার করে। এই অপারেশনের নাম ছিল অ্যান্টি স্মাগলিং অপারেশন। আমরা সম্ভাবনা সবাই সিদ্ধান্ত নেই, যদিও তখন আমরা সুগঠিত নই, তবুও যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের দায়িত্ব পালন করে দেশপ্রেমিকের প্রকাশ ঘটাবো। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের। এই অপারেশন করার সময় তরুণ অফিসার এবং সৈনিকগণ ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের ও টাউট বাটপাটদের অসৎ চরিত্র এবং সম্পদ গড়ে তোলার লোভ লালসার অভিলাষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে সমর্থ হন। রাজনৈতিক নেতা ও টাউটদের সঙ্গে তারা মুখোমুখি দ্বন্দ্বে আসার সুযোগ পান। আমরা অপারেশন কমান্ডার হিসেবে প্রতিজ্ঞা করি, পেটের ক্ষুধা তাড়নায় যে ট্রাক ড্রাইভার কিংবা পোর্টার বোঝা বয়ে চোরাচালানের সামগ্রী বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে তাদেরই ধরেই ক্ষান্ত হব না। আমাদের প্রচেষ্টা হবে চোরাচালানের মূল ব্যক্তিদের জনসম্মুখে প্রকাশ করা, ক্ষমতা বলয়ে ওই সমস্ত অসাধু রুই কাতলাদের উন্মোচন করা যারা পর্দার অন্তরালে থেকে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চোরাচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে জনগণের লাশের ওপর। অল্প সময়েই জানা গেল সব সীমান্তে চোরাচালানের মূলে রয়েছে ভারতের একটি প্রভাবশালী মারওয়াড়ি গোষ্ঠী এবং সরকারি দলের ক্ষমতাসীন মন্ত্রী ও নেতারা। শেখ মুজিবের কনিষ্ঠ ভ্রাতা শেখ আবু নাসের, স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী তদীয় পুত্র নাসিম, বন ও মৎস্যমন্ত্রী সেরনিয়াবাদ তদীয় পুত্র হাসানাত, গাজী গোলাম মোস্তফা সরাসরিভাবে ওই মারওয়াড়ি চক্রের সাথে জড়িত বলেও তথ্য পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরজমিনের তদন্তের ফলে। এসব ঝুঁকি কাঁধে নিয়ে আমরা তাদের চরিত্র এবং দুষ্কর্মের ফিরিস্তি তুলে ধরতে থাকি জনগণের কাছে। অফিসার এবং সৈনিকরা পরিষ্কার বুঝতে পারেন দেশের বর্তমান ক্ষমতাসীন দল এবং নেতারাই হচ্ছে দেশের দুর্গতির মূল উৎস। তাদেরই যোগসাজশে লুটেরা দেশ ও জাতিকে দেউলিয়া করে তুলেছে। সেনা পরিষদে প্রচারণা এবং সরকার সম্পর্কে সংগঠনের মূল্যায়নের সত্যতা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার সুযোগ পান সেনা সদস্যরা। তারা বুঝতে পারেন নিঃস্বার্থ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই চাকুরি ও জীবনের ঝুঁকি নিয়ে সেনা পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা তাদের সচেতনতা বাড়াবার জন্য নিবেদিত প্রাণ হয়েই সবকিছু করছিলেন। এর ফলে সেনা পরিষদের প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে যায়। এভাবেই সেনাবাহিনীতে সেনা পরিষদের ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অ্যান্টি স্মাগলিং অপারেশন সম্পর্কে একটা ঘটনার কথা পাঠকদের সামনে তুলে ধরছে। এ থেকেই তৎকালীন সরকারের চরিত্র সম্পর্কে তারা ধারণা করতে পারবেন। দিনাজপুরের অপারেশন কমান্ডার একদিন ঢাকায় কন্ট্রোল রুমে খবর পাঠালো 4 জন মারওয়াড়ি স্মাগলার আর্মির ভয়ে ঢাকায় গিয়ে জনাব মনসুর আলীর ছেলে নাসিমের সাহচর্যে তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করে আছে। ঢাকায় সিদ্ধান্ত নেওয়া হলো জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করে মারওয়াড়িদের গ্রেপ্তার করা হবে। কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপে ঢাকার এরিয়া কমান্ডার জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত বাদ দিতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাপের মুখেই আর্মি হেডকোয়ার্টার্স থেকে এ ধরনের হস্তক্ষেপ হয়েছিল। ওই ঘটনার পর সরকার আর্মির তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে। অপারেশনের ফলে একদিকে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে
সরকার ও তার দলের মুখোশ উন্মোচিত হয়ে পড়ায় ক্ষমতাসীনরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় কি করা উচিত সেটা ভেবে উভয় সংকট পড়ল সরকার ও সরকারি দল। এ অবস্থাতেও দাতা গোষ্ঠীর চাপে সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দিল খাদ্য সামগ্রী দেশের সকল অঞ্চলে সময় মতো পৌঁছে দেবার। সেনাবাহিনী শুরু করলো অপারেশন ফোর্ড। এই অপারেশনেও অভূতপূর্ব সফলতা অর্জন করে সেনাবাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে। এই অপারেশন আর্মির হাতে দেয়ায় ভীষণ অসন্তোষ দেখা দেয় সরকারি দলের মাঝে, কারণ তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল প্রতিপক্ষে। সর্বপর্যায়ে দলীয় স্বার্থের পরিপন্থী এই সমস্ত অপারেশন বন্ধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো প্রধানমন্ত্রীর ওপর। তিনি দলীয় স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অবিলম্বে সরকারি বাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দেন। এতে জনগণের মনে দারুণ ক্ষোভ সৃষ্টি হয়। সেনাবাহিনী বাধ্য হয়ে ব্যারাকে ফিরে আসে। সরকার প্রধানের এ ধরনের পক্ষপাতিত্বের ফলে সেনাবাহিনীর সদস্যরা হতাশ হয়ে পড়েন। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।